হাই স্কুলে পড়ার সময় আমি আসলে খুব একটা কিছুই করতাম না। কোনো ক্লাব, কোনো খেলাধুলা, কোনো কিছুতেই আমার আগ্রহ ছিল না। তাই যখন কলেজের জন্য আবেদন করার সময় এলো, আমি দেখলাম আমারও জীবন ও বৃত্তান্ত একদম খালি। সেখানে দেখানোর মতো কিছুই নেই। আমার মা কোনো মতে আমাকে রাজি করালো পাড়ার ওই বৃদ্ধাশ্রমের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য। মা ভাবল, এই অভিজ্ঞতা হয়তো আমার ভবিষ্যতে একটা আলাদা মর্যাদা তৈরি করে দেবে। সেই বৃদ্ধাশ্রমের পরিবেশটা ছিল অদ্ভুত রকমের গম্ভীর। সেখানে পা রাখলেই নাকে আসত এক পুরনো ওষুধের গন্ধ, আর ধুলোবালি মেশানো এক গুমোট হাওয়া। সেই প্রথম দিনে আমি যখনও ওই লম্বা করিডোর দিয়ে হাঁটছিলাম, আমার পায়ের শব্দ যেন দেয়ালে প্রতিধ্বনি তুলছিল। ওই বয়স্ক মানুষগুলোর চোখে এক ধরনের অদ্ভুত ক্লান্তি ছিল, যা আমাকে ভেতরে ভেতরে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। সেখানকার কাজগুলো খুব একটা কঠিন ছিল না। মাঝে মাঝে আমাদের মতো ছাত্রদের দিয়ে থালা বাসন পরিষ্কার করানো হতো, অথবা ট্রলিতে করে খাবার পৌঁছে দিতে হতো রোগীদের কাছে। কিন্তু বেশিরভাগ সময়ও আমাদের কাজ ছিল ওই আবাসিকদের সাথে বসে কথা বলা, তাদের নিঃসঙ্গ জীবনটাকে একটু আনন্দ দেওয়া। কিন্তু সত্যি বলতে, সবাই খুব একটা বন্ধুসুলভ ছিল না। আমার চুলে তখন নীল রঙের স্পাইক ছিল, আর আমি সব সময়ও কালো রঙের পোশাক পরতাম। সেই পাঙ্কো সাজ দেখে অনেক বৃদ্ধ ভাবত আমি হয়তো তাদের দামি কোনো জিনিস চুরি করতে এসেছি। তারা আমাকে দেখলেই সন্দেহের চোখে তাকাত, যেন আমি কোনো অন্ধকার জগতের মানুষ। কিন্তু এই সব কিছুর মধ্যে একজন মানুষ ছিলেন একদম আলাদা। তার নাম ছিল মিস্টার ভলখভ। তিনি খুব একটা কথা বলতেন না, কিন্তু নার্সরা তাকে বেশ ঝামেলার মানুষ মনে করত। তার একটা অদ্ভুত স্বভাব ছিল, তিনি নিজের ঘরে যেতে চরম ভয় পেতেন। ওই বৃদ্ধাশ্রমের নিয়ম ছিল, রাত হওয়ার আগেই সব রোগীদের যার যার ঘরে থাকতে হবে। কিন্তু মিস্টার ভলক প্রতিদিন রাতে তার হুইল চেয়ারে করে করিডোরের উল্টো দিকে পালানোর চেষ্টা করতেন। তিনি চিৎকার করে কাঁদতেন, আর কোনো এক অদৃশ্য আতঙ্কে সিঁটিয়ে থাকতেন। নার্সরা যখনও তাকে ধাওয়া করত, প্রথমবার দেখে আমার হাসি পেয়েছিল। কিন্তু তারপর আমি যখনও তার চোখের দিকে তাকালাম, আমার হাসি গলার কাছে আটকে গেল। সেই চোখে এমন এক গভীর ভয় আর হাহাকার ছিল, যা আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল তিনি ওই ঘরের ভেতরে নয়, বরং মৃত্যুর মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। একদিন আমি করিডোরে অন্য একজন বৃদ্ধকে সাহায্য করছিলাম। হঠাৎ আমি খেয়াল করলাম মিস্টার ভলকভ খুব মন দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। প্রায় 5 মিনিট ধরে তিনি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তার সেই স্থির দৃষ্টি আমাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল তিনি আমার আত্মার ভেতরে কিছু একটা খোঁজার চেষ্টা করছেন। তারপর তিনি হাতছানি দিয়ে আমাকে কাছে ডাকলেন। তার হাতের আঙুলগুলো ছিল শুকিয়ে যাওয়া গাছের ডালের মতো। আমি কাছে যেতেই তিনি ফিসফিস করে বললেন, ওই ঘরগুলোর ভেতরে অচেনা মানুষ ঢুকছে। আমি তাদের দেখলাম। তার গলার স্বর ছিল খুব খসখসে, আর গলার টান এতটাই ভারী ছিল যে তার কথা বুঝতে আমার বেশ বেগ পেতে হলো। আমি তাকে শান্ত করার জন্য বললাম, চিন্তা করবেন না স্যার, ওরা আসলে সাফাই করার লোক। নার্সরা আজ সকালে একজন আবাসী করে ঘরে মাকড়সার উপদ্রব খুঁজে পেয়েছে, তাই পুরো করিডোর পরিষ্কার করার জন্য লোক ডাকা হয়েছে। 1 ঘন্টার মধ্যেই সব ঠিক হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু আমার কথা শুনে তিনি আরও উত্তেজিত হয়ে পড়লেন। তিনি আমার কবজি এমন জোরে চেপে ধরলেন যে আমি ভাবতেই পারিনি একজন বৃদ্ধ মানুষের শরীরে এতটা শক্তি থাকতে পারে। আমার মনে হলো আমার হাড়গুলো যেন ভেঙে গুড়িয়ে যাবে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, তোমাকে নিশ্চিত করতে হবে যেন ওরা আমার লেম্পটা না ছোঁয়। যদি ওরা ওটা ভেঙে ফেলে, তবে সবকিছু ভেঙে যাবে। এই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। যাও, এক্ষুনি ওদের গিয়ে থামাও। তার সেই আর্তনাদ পুরো করিডোরে প্রতিধ্বনি তুলছিল। আমি যতক্ষণ না তার কথায় রাজি হলাম,
তিনি আমাকে ছাড়লেন না। আমি বাধ্য হয়ে তার ঘরের দিকে পা বাড়ালাম। ঘরটা ছিল একদম ১ নম্বর করিডোরের শেষে। ভেতরে ঢুকে আমি অবাক হয়ে দেখলাম তার ঘরটা একদম ফাঁকা। অন্যান্য আবাসিকদের ঘরে তাদের পরিবারের ছবি, ছোটবেলার স্মৃতি অথবা কত কিছু থাকে, কিন্তু মিস্টার ভলকভের ঘরে শুধু একটা বিছানা আর একটা আসবাব ছাড়া আর কিছুই ছিল না। দেয়ালগুলো একদম সাদা আর প্রাণহীন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল ওই লেম্পটা। সেটা একটা ক্যাবিনেটের একদম ওপরে তাকে রাখা ছিল, যা একজন হুইল চেয়ারে বসা মানুষের পক্ষে ছোঁয়া অসম্ভব। আমি জানতাম না মিস্টার ভলকভ কিভাবে ওটা ওখানে তুলেছেন। লেম্পটা দেখতে খুব সাধারণ, কাঁচের তৈরি একটা টেবিল ল্যাম্প, কিন্তু ওই শ্বেতপাথরের ক্যাবিনেটের ওপর ওটাকে দেখে মনে হচ্ছিল ওটা যেন কোনো এক পবিত্র বস্তু। আমি ঘর থেকে বেরিয়ে এসে তাকে বললাম, আমি ওদের বলে এসেছি স্যার, কেউ আপনার লেম্প ছোবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই কথা শোনার পর তিনি হঠাৎ একদম শান্ত হয়ে গেলেন। তিনি মাথা নাড়লেন আর শীষ দিতে দিতে নিজের হুইল চেয়ার নিয়ে চলে গেলেন, যেন কিছুই হয়নি। কয়েক সপ্তাহ পরের কথা, আমি সেদিন আবার ডিউটিতে এসেছি। বৃদ্ধাশ্রমের অধিকাংশ আবাসিকরা তখনও হলো ঘরে বসে বিঙ্গো খেলছে। আমি ভাবলাম মিস্টার ভলকভের খবর নেওয়া দরকার। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেসও করলাম, আজ কেমন বোধ করছেন স্যার? তিনি শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিলেন, কোনো উত্তরও দিলেন না। কিছুক্ষণ পর এক গভীর নিঃশব্দ গলায় তিনি বললেন, তুমি যদি জানতে যে কিভাবে এই পৃথিবীটাকে শেষ করা যায়, তবে কি তুমি তা করতে, শুধু এটা দেখার জন্য যে তুমি পারো কি না? তার সেই প্রশ্ন শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি থতমত খেয়ে অস্পষ্ট স্বরে কিছু একটা বললাম। তিনি আমার দিকে না তাকিয়েই বলতে থাকলেন, আমি যতদিনও অপেক্ষা করছি। এই ইচ্ছেটা সামলানো ততই কঠিন হয়ে পড়ছে। মনে হচ্ছে ওই লেম্পটা আমাকে ডাকছে, ওটা চায় আমি যেন ওকে ভেঙে ফেলি। এই চাপ একজন মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। আমার উচিত ছিল প্রথম দিনেই সরকারকে সব জানানো, কিন্তু ওরা আমাকে বিশ্বাস করত না যতক্ষণ না সব শেষ হয়ে যেত। ওরা কিছুতেই বিশ্বাস করত না। তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? মিস্টার ভলকভের সেই করুণ অবস্থা দেখে আমার মায়া হলো। তিনি স্পষ্টভাবেই এক মানসিক ভ্রমের মধ্যে ছিলেন। আমি তাকে আশ্বস্ত করার জন্য বললাম, হ্যাঁ স্যার, আমি আপনাকে বিশ্বাস করি। কিন্তু সেই কথাটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। এরপর থেকে তিনি যেখানেই যেতেন ছায়ার মতো আমাকে অনুসরণ করতেন। তিনি বারবার আমাকে বলতেন, আজ আমি ওটা প্রায় ভেঙেই ফেলেছিলাম, কিন্তু কোনো মতে নিজেকে থামিয়েছি। আমি জানি না আর কতদিনও এভাবে চলতে পারব। কখনো তিনি খুব হাসি খুশি থাকতেন, আবার কখনো কান্নায় ভেঙে পড়তেন। একদিন তার খুব জোরে জ্বর এলো। টানা ৩ সপ্তাহ তিনি বিছানায় পড়ে রইলেন। সেই সময়ও আমি অন্য রোগীদের নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তবুও মাঝে মাঝে তাকে দেখতে যেতাম। আমি ভাবতাম ওই ফাঁকা দেয়াল আর ওই লেম্পটার দিকে সারাদিন তাকিয়ে থেকে মিস্টার ভলক বোধহয় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। এক রাতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে আমাকে বললেন, আমি আর পারছি না, এখন থেকে এটা তোমার। তুমি তরুণ, তুমি শক্তিশালী, তুমি এই ধকল সহ্য করতে পারবে। আমার কাছে তাকে শান্ত করার কোনো উপায় ছিল না। আমি শুধু তাকে বললাম, সব ঠিক হয়ে যাবে স্যার, আপনি ঘুমিয়ে পড়ুন। তিনি অস্ফুট স্বরে বিড়বিড় করতে লাগলেন, না, ওটা ভেঙে ফেলো, না, ভেঙে ফেলো। তার সেই ক্রমাগত বিড়বিড়ানি সারা রাত আমার কানে বাজতে থাকল। এর পরের সপ্তাহান্তে যখনও আমি বৃদ্ধাশ্রমে পা রাখলাম, এক নার্স আমাকে এসে জানালো, মিস্টার ভলক আর নেই। তিনি আত্মহত্যা করেছেন। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি তার ঘুমের ওষুধগুলো জমিয়ে রেখেছিলেন, আর গত রাতে সব ককটা একসাথে খেয়ে তিনি চিরকালের জন্য বিদায় নিয়েছেন। এই খবরটা শুনে আমার ভেতরে এক তীব্র শূন্যতা অনুভব হলো। মানুষটা যতই অদ্ভুত হন না কেন, আমি তার সাথে
একটা আত্মিক টান অনুভব করতাম। আমার মনে হতে লাগল, যদি আমি সেই রাতে তার কাছে থাকতাম তবে হয়তো এমনটা হতো না। আমি সারাদিন নিজের কাজে মন দিতে পারলাম না। তার শেষ কথাগুলো বারবার আমার মাথায় ঘুরতে থাকল। আমার শিফট শেষ হওয়ার ঠিক আগে, যখন ও করিডোরে কেউ ছিল না, আমি লুকিয়ে মিস্টার ভলকভের ঘরে ঢুকলাম। সেই ধুলোবালিতে মাখা ঘরটার পরিবেশ ছিল থমথমে। ক্যাবিনেটের ওপর সেই পুরনো লেম্পটা তখনও সেভাবেই রাখা ছিল। আমি জানি না কেন, কিন্তু এক অদৃশ্য টানে আমি সেই লেম্পটার দিকে এগিয়ে গেলাম। এক অদ্ভুত অনুভূতি আমার শরীরের ভেতরে খেলে গেল। আমি কোনো কিছু না ভেবেই লেম্পটা তুলে আমার ব্যাকপ্যাকের ভেতরে লুকিয়ে ফেললাম। সেই রাতে যখনও আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, আমার খুব ভয় করছিল। মনে হচ্ছিল আমি বুঝি কোনো এক অভিশপ্ত বস্তু নিয়ে ঘরে ফিরছি। আমি লেম্পটা খুব সাবধানে নিজের কাছে রেখে দিলাম। আজ 10 বছর কেটে গেছে। সেই লেম্পটা এখনো আমার ঘরের এক কোণে সাজানো আছে। আমি যখনও এই গল্পটা লিখছি, লেম্পটা আমার ঠিক সামনেই রাখা। ওটার দিকে তাকালেই আমার ভেতরে এক তীব্র রাগ আর ঘৃণা জন্মায়। মাঝে মাঝে ইচ্ছে করে ওটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলি। ওই দীর্ঘ 10 বছরের অনিশ্চয়তা যেন আমাকে পাগল করে দিচ্ছে। হয়তো এটা সাধারণ একটা কাঁচের লেম্প, অথবা হয়তো এটাই সব কিছুর শেষ। আমি কোনো ঝুঁকি নিতে পারছি না। যদি মিস্টার ভলকভ সত্যি বলে থাকেন, যদি আমার এক মুহূর্তের অসাবধানতা সবকিছু ধ্বংস করে দেয়। গত কয়েক সপ্তাহ ধরে এই যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছে। আমার মনে হয় এই বাড়ির অন্য সব জিনিসগুলোর মধ্যেও এক ধরনের অদ্ভুত মায়া জড়িয়ে আছে। দেয়ালের ওই ছবিটা, টেবিলের ওই ঘড়িটা, সবকিছুই যেন একটু অবাস্তব। মনে হয় যদি আমি দেয়ালের ওই পর্দাটা সরিয়ে ফেলি, তবে ওপাশে দেয়াল নয়, বরং এক বিশাল আর ভয়ঙ্কর অন্ধকার গহ্বর দেখতে পাব। আমি আর ঘুমাতে পারি না। সারা রাত আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘোরে, কি হবে যদি আমি ওটা ভেঙে ফেলি? মিস্টার ভলকভের মতো আমার কাছেও এখন এক বাস্ক ঘুমের ওষুধ আছে। অনিদ্রার জন্য ডাক্তার ওগুলো দিয়েছিল। আমি জানি আমি চলে যাওয়ার পর মানুষ আমার এই সব পুরনো জিনিসপত্র নিলামে তুলে দেবে। হয়তো ইন্টারনেটের কোনো এক কোণে বা কোনো গ্যারেজ সেলে আপনি এই ধুলোমাখা লেম্পটা খুঁজে পাবেন, কিন্তু আপনি কোনোদিনও জানতে পারবেন না যে এটাই সেই লেম্প। আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে ওটা ভেঙে ফেলা কি নিরাপদ, নাকি এক ভয়াবহ পরিণতি আপনার অপেক্ষায় আছে। এখন থেকে এটা আপনার। আর যদি মাঝরাতে আপনি কখনো একা হয়ে পড়েন আর আপনার মনে সন্দেহ জাগতে থাকে, তবে আপনি জানেন আপনাকে কি করতে হবে। বাজ করুন এই ভয়ঙ্কর সত্যির সাথে। মিস্টার ভলকভের মৃত্যুর পর আমি যখনও ওই লেম্পটা আমার নিজের বাড়িতে নিয়ে এলাম, আমি ভাবতেও পারিনি যে আমার শান্ত জীবনটা এক নিমিষেই উল্টপাল্ট হয়ে যাবে। প্রথম কয়েকটা দিন সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। লেম্পটা আমার পড়ার টেবিলের এক কোণে শান্ত হয়ে বসে থাকত। দিনের আলোতে ওটাকে খুব সাধারণ একটা এন্টিক জিনিসের মতো দেখাতো। কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঘর যখনও নিস্তব্ধ হয়ে আসত, ওই লেম্পটার চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠত। আমি যখনও ওটা জ্বালাতাম, ওর কাঁচের ভেতর দিয়ে যে আলোটা বেরিয়ে আসত, সেটা অন্য যে কোনো সাধারণ বাতির মতো উষ্ণ ছিল না। সেই আলোটা ছিল এক অদ্ভুত ফ্যাকাশে হলদেটে রঙের, যা ঘরের কোণগুলোকে আলোকিত করার বদলে যেন আরও বেশি রহস্যময় ছায়ার জন্ম দিত। মিস্টার ভলকভের সেই কথাগুলো আমার মাথায় অবিরত হাতুড়ি পেটাচ্ছিল। এই পৃথিবীটা নাকি ওই ছোট্ট একটা জিনিসের ওপর টিকে আছে। এটা কি সত্যিই সম্ভব, নাকি একজন বদ্ধ উন্মাদের প্রলাপ মাত্র? আমি মিস্টার ভলক সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম। বৃদ্ধাশ্রমের একজন পুরনো কর্মচারীর সাথে কথা বলে জানলাম মিস্টার ভলকভ 1970-এর দশকে সোভিয়েত ইউনিয়নের এক গোপন গবেষণাগারে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। তার ফাইলগুলো ছিল অত্যন্ত গোপনীয়। শোনা যায় এক ভয়াবহ বিস্ফোরণের পর ওই
গবেষণাগারটি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই বিস্ফোরণের পর থেকেই মিস্টার ভলখভ একা একা কথা বলা শুরু করেছিলেন। তিনি নাকি দাবি করতেন যে তিনি এমন কিছু একটা ওখান থেকে নিয়ে এসেছেন যা পুরো অস্তিত্বের ভারসাম্য রক্ষা করছে। এক রাতে আমি আমার ঘরের সোফায় বসে লেম্পটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো, লেম্পটার ভেতরে যে ফিলামেন্টটা জ্বলছে ওটা ঠিক সাধারণ ফিলামেন্ট নয়। ওটা যেন একটা জীবন্ত তন্তুর মতো কাঁপছে। ঠিক যেমন মানুষের ধমনীতে রক্ত চলাচল করে, ঠিক তেমনও এক স্পন্দন। আমি ভয় পেয়ে লেম্পটা নিভিয়ে দিতে গেলাম, কিন্তু হাতটা সুইচ পর্যন্ত পৌঁছানোর আগেই আমি দেখলাম আমার নিজের ছায়াটা দেয়ালে অদ্ভুতভাবে নড়াচড়া করছে। আমি স্থির হয়ে বসে আছি, কিন্তু দেয়ালের ওই ছায়াটা যেন ধীরে ধীরে আমার দিকে মাথা ঘোরাচ্ছে। এক তীব্র আতঙ্ক আমার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। নিজের মনে বললাম, এগুলো সব আমার মনের ভুল। আমি হয়তো খুব বেশি ক্লান্ত হয়ে গেছি। কিন্তু পরক্ষণে এক খসখসে গলার আওয়াজ শুনলাম, ঠিক যেমন মিস্টার ভলখভ কথা বলতেন। ফিসফিস করে কেউ যেন বলল, তুমি কি দেখতে পাচ্ছ? ওরা আসছে। আমি ঝট করে চোখ মেললাম। ঘরটা একদম অন্ধকার। লেম্পটা কখন যেন নিজে থেকেই নিভে গেছে। আমি অন্ধকারের ভেতরে হাতুড়ে সুইচটা খুঁজে পেলাম। বাতিটা জ্বালানোর সাথে সাথে যা দেখলাম তাতে আমার চিৎকার গলা চিরে বেরিয়ে আসতে চাইল। আমার ঘরের সাদা দেয়ালগুলোতে মাকড়সার জালের মতো সরু সরু ফাটল দেখা দিয়েছে, কিন্তু সেগুলো সাধারণ ফাটল নয়। ওই ফাটলগুলোর ভেতর থেকে এক গাঢ় অন্ধকার চুইয়ে বেরোচ্ছে। মনে হচ্ছে যেন দেয়ালটা একটা পাতলা পর্দার মতো, আর তার ওপাশে আছে এক অন্তহীন শূন্যতা। আমি পাগলের মতো ওই ফাটলগুলো ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত দেয়ালের সংস্পর্শে আসার আগেই দেখলাম ফাটলগুলো মিলিয়ে গেছে। সবকিছু আবার আগের মতো স্বাভাবিক। কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা মিথ্যে নয়। সেই থেকে আমার এক অদ্ভুত নেশা তৈরি হলো। আমি মিস্টার ভলখভের ফেলে যাওয়া ওই লেম্পটার কাটাছেঁড়া করতে শুরু করলাম। একদিন লেম্পটার নিচের দিকটা পরীক্ষা করতে গিয়ে আমি দেখলাম সেখানে একটা ছোট লুকানো ড্রয়ারের মতো জায়গা আছে। অনেক কষ্টে সেটা খোলার পর আমি ভেতর থেকে এক টুকরো ভাঁজ করা পুরনো কাগজ পেলাম। কাগজটা এতটাই পুরনো যে ওটা ছোঁয়ার সাথে সাথে খসখস করছিল। সেখানে রুশ ভাষায় কিছু একটা লেখা ছিল, যা আমি ট্রান্সলেশন অ্যাপ দিয়ে বোঝার চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল দি অ্যাঙ্কর, যার বাংলা অর্থ হল নোঙর। নিচে একজন বিজ্ঞানীর নাম সই করা ছিল। ওই কাগজে লেখা নির্দেশাবলী পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। সেখানে বলা হয়েছিল, এই লেম্পটা কোনো সাধারণ বাতি নয়। এটি আসলে একটি রিয়ালিটি স্ট্যাবিলাইজার। এটি আমাদের দৃশ্যমান জগতকে একটি নির্দিষ্ট বিন্দুতে ধরে রাখে। যদি এই লেম্পটার ভেতরের ওই বিশেষ তন্তুটা ছিঁড়ে যায় অথবা কাঁচের আবরণটা ভেঙে যায়, তবে আমাদের জগতও তার গঠন হারিয়ে ফেলবে। আমি ভাবলাম, এই আধুনিক যুগে এসব পাগলামি ছাড়া আর কিছুই না। কিন্তু মিস্টার ভলখভের সেই করুণ মৃত্যু আর তার চোখের ভয় আমার অবিশ্বাসকে বারবার চুরমার করে দিচ্ছিল। তিনি জানতেন যে তার শেষ সময়ও ঘনিয়ে আসছে। তাই তিনি এই অভিশপ্ত ভার আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন। আমি এখন বুঝতে পারছি কেন তিনি করিডোর দিয়ে পাগলের মতো হুইল চেয়ার চালিয়ে পালাতেন। তিনি আসলে ওই অন্ধকার ফাটলগুলো থেকে পালাতেন, যা কেবল ওই লেম্পটার আলো নিভে গেলে দৃশ্যমান হতো। একদিন বিকেলবেলা আমি ড্রয়িং রুমে বসেছিলাম। বাইরে তখনও রোদের তীব্র আলো। হঠাৎ আমি খেয়াল করলাম আমার পায়ের নিচের মেঝেটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে। আমি পা সরাতেই দেখলাম মেঝের ওই জায়গাটা কালো রঙের তরল পদার্থের মতো গলে যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম আর দৌড়ে বেডরুমে গিয়ে লেম্পটা জ্বালিয়ে দিলাম। সাথে সাথে বাইরের ওই অদ্ভুত গলে যাওয়া মেঝেটা আবার শক্ত হয়ে গেল। আমার শরীর থরথর করে কাঁপছিল। এটা কি কোনো গ্লিচ, নাকি আমাদের বাস্তবতার বুননটা আলগা হয়ে আসছে?
আমি ল্যাম্পটার দিকে তাকালাম। ওর ভেতরে ওই জীবন্ত তন্তুটা এখন আরো দ্রুত কাঁপছে। মনে হচ্ছে ওটা যেন খুব কষ্টে কিছু একটা ধরে রাখার চেষ্টা করছে। আমার মনে হতে লাগলো আমি এই ঘরে বন্দী হয়ে গেছি। আমি বাইরে বেরোতে ভয় পাচ্ছি। যদি আমি বাড়ির বাইরে যাই আর ওই সময়ে ল্যাম্পটা নিভে যায়, তবে কি ফিরে এসে আমি আমার বাড়িটা আর খুঁজে পাবো না? নাকি এই পুরো শহরটাই এক তীব্র অন্ধকারে হারিয়ে যাবে? আমার রাতের ঘুম চিরতরে হারিয়ে গেল। আমি সারা রাত ওই ল্যাম্পটার সামনে বসে থাকি। ওর আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখের মনি জ্বালা করে। কিন্তু আমি চোখের পলক ফেলি না। আমি ভয় পাই এক মুহূর্তের অসাবধানতায় যদি কিছু একটা ঘটে যায়। মিস্টার ভলকভ বলেছিলেন এটা রেজিস্টার করা খুব কঠিন। ওটা নাকি ক্রমাগত আমাদের প্রলুব্ধ করে যেন আমরা ওটা ভেঙে ফেলি। আমি এখন বুঝতে পারছি তিনি কি বলতে চেয়েছিলেন। এই যে অন্তহীন অনিশ্চয়তা, এই যে প্রতি মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ভয়, এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল ওটা ভেঙে ফেলা। যদি একবার হাত থেকে ওটা ফেলে দেই, তবে সব কৌতূহল মিটে যাবে। হয় কিছুই হবে না, নয়তো সবকিছু এক নিমিষেই শেষ হয়ে যাবে। এই দোলাচল আমার মস্তিষ্ককে কুড়ে কুড়ে খাচ্ছে। মাঝে মাঝে আমি ল্যাম্পটা হাতে তুলে নেই। ওটা ওজনে খুব হালকা, কিন্তু মনে হয় যেন আমি আস্ত একটা গ্রহকে হাতে ধরে আছি। এক রাতে আমি দেখলাম আমার ঘরের আয়নায় আমার কোনো প্রতিচ্ছবি নেই। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানে শুধু আমার পেছনের দেয়ালটা দেখা যাচ্ছে। আমি নিজের হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করলাম। আমি অস্তিত্ব অনুভব করছি, কিন্তু দৃশ্যমান জগৎ আমাকে আর স্বীকৃতি দিচ্ছে না। আমি ল্যাম্পটার কাছে গিয়ে ওটার আলোটা একটু বাড়িয়ে দিলাম। সাথে সাথে আয়নায় আমার অস্পষ্ট অবয়ব ফুটে উঠতে শুরু করল। কিন্তু সেই অবয়বটা আমার মতো দেখতে ছিল না। ওটা ছিল একজন বৃদ্ধ মানুষের, যার চোখে মুখে তীব্র যন্ত্রণা। মিস্টার ভলকভ, তিনি কি তবে এই ল্যাম্পটার ভেতরেই কোনোভাবে আটকে আছেন? নাকি তিনি আজ আমার আয়নার ওপাশ থেকে আমাকে সতর্ক করছেন? আমি এখন আর সাধারণ কোনো মানুষ নই। আমি একজন প্রহরী, এক অদৃশ্য ধ্বংসের প্রহরী। এই ঘরের কোণে কোণে জমে থাকা অন্ধকার যেন ফিস ফিস করে আমাকে বলছে, ভেঙে ফেলো, মুক্তি দাও আমাদের। এই পৃথিবীটা তো আসলে একটা জীর্ণ সুতোর ওপর ঝুলছে, ওটা ছিঁড়ে যেতে দাও। আমি কান চেপে ধরি, কিন্তু ওই আওয়াজ আমার মস্তিষ্কের ভেতর থেকে আসে। আমার ঘরে এখন ডার্কনেস আর সাইলেন্স এক ভয়াবহ খেলায় মেতেছে। মাঝে মাঝে আমার মনে হয় আমি যদি ল্যাম্পটা জ্বালানো অবস্থায় ওটা ভেঙে ফেলি, তবে কি আমি ওই প্যারালাল ইউনিভার্স এর ভেতরে ঢুকে যাব? সেখানে কি মিস্টার ভলকভ আমার জন্য অপেক্ষা করছেন? আমার রাতের খাবারগুলো এখন বিষের মতো মনে হয়। জল পান করতে গেলেও মনে হয় ওটা জল নয়, বরং এক ঘনীভূত অন্ধকার। আমার চারপাশে সবকিছু ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ছে। পেইন্টিংগুলো দেয়াল থেকে খসে পড়ছে না, বরং তারা দেয়ালের ভেতরেই বিলীন হয়ে যাচ্ছে। আমি জানি সময়ও খুব কম। ল্যাম্পটার ফিলামেন্টটা এখন খুব দুর্বল হয়ে আসছে। ওটা যেন ফুরিয়ে যাওয়া নিঃশ্বাসের মতো ধুঁকছে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে। হয় আমাকে এই অনিশ্চয়তা নিয়ে তিলে তিলে মরতে হবে, নয়তো এক চরম আঘাতের মাধ্যমে সব প্রশ্নের উত্তরও খুঁজে নিতে হবে। আমি ল্যাম্পটা আমার কোলের উপর রাখলাম। ওর কাচের আবরণটা আমার হাতের স্পর্শে গরম হয়ে উঠেছে। আমি একজন জাদুকরের মতো ওটার উপর হাত বলালাম। মিস্টার ভলকভ ঠিকই বলেছিলেন, এই স্ট্রেস সহ্য করা সহজ নয়। আমার হাতের আঙুলগুলো কাঁপছে। আমি কি পারবো এই পৃথিবীটাকে আরও একটা দিন টিকিয়ে রাখতে? নাকি আজ রাতেই সবকিছুর শেষ কল বা লাস্ট কল বেজে উঠবে? ঘরের ওই কোণের ফাটলটা এখন আরও বড় হয়ে গেছে। সেখান থেকে হিমশীতল এক হাওয়া বেরোচ্ছে। ওটা যেন আমার নাম ধরে ডাকছে। আমি জানি না কাল সকালে সূর্য উঠবে কিনা, নাকি আমার এই ল্যাম্পের আলোটাই হবে পৃথিবীর শেষ আলো। সময় এখন আমার কাছে এক অর্থহীন শব্দ ছাড়া আর কিছুই নয়।
ওই ক্যালেন্ডারের পাতায় দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় আমি এক অনন্ত বিষণ্ণ মুহূর্তের ভেতরে আটকে আছি। আজ 10 বছর 4 মাস 13 দিন হল আমি এই লেম্পটার প্রহরী হিসেবে বেঁচে আছি। সংখ্যাগুলো আমি আমার ডায়েরিতে লিখে রাখি না, ওগুলো আমার মগজের ভেতরে তপ্ত লোহার মতো গেঁথে আছে। মিস্টার ভলকভ যখনও বলেছিলেন যে এই স্ট্রেস সহ্য করা কঠিন, আমি তখনও বুঝতে পারিনি যে এই মানসিক চাপ আমাকে জীবন্ত অবস্থায় নরকের স্বাদ দেবে। আজকাল আমি যখনও আয়নার দিকে তাকাই, আমি আর নিজেকে চিনতে পারি না। আমার চোখের নিচে কালচে ছোপ পড়েছে, গালগুলো বসে গেছে, আর চামড়া ফ্যাকাশে হয়ে ওই লেম্পটার হলদেটে আলোর মতো হয়ে গেছে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার নিজের শরীরের অবয়ব মাঝে মাঝে আবছা হয়ে যায়। আমি যখনও আমার হাতের দিকে তাকাই, মনে হয় আঙুলগুলো যেন বাতাসের সাথে মিশে যাচ্ছে। এটা কি কোনো মানসিক রোগও, নাকি আমার অস্তিত্ব সত্যি ওই অ্যাঙ্কর বা নোঙরের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে মুছে যাচ্ছে? আমি ডাক্তারের কাছে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু আমি জানি কোনো সাধারণ ওষুধ এই হ্যালুসিনেশন বা বিভ্রম দূর করতে পারবে না। কারণ এটা বিভ্রম নয়, এটাই এখন আমার একমাত্র রিয়ালিটি। গত মঙ্গলবার রাতের কথা, বাইরে তখনও তীব্র ঝড়ো হাওয়া বইছিল, বৃষ্টির শব্দ আমার জানলায় আছড়ে পড়ছিল। আমি ক্লান্ত হয়ে সোফায় একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ এক বিকট মরমর শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম আমার বসার ঘরের ঠিক মাঝখানের মেঝেটা আড়াআড়িভাবে ফেটে গেছে। সেই ফাটল থেকে কোনো মাটি বা সিমেন্ট দেখা যাচ্ছে না, বরং সেখান থেকে বেরিয়ে আসছে এক ঘন কুচকুচে কালো ধোঁয়া। সেই ধোঁয়ার ভেতর থেকে হাজার মানুষের কান্নার আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কোনো এক অন্য ডাইমেনশন বা অন্য মাত্রা থেকে তারা আমাকে ডাকছে। আমি ভয়ে সিটিয়ে ল্যাম্পটার দিকে হাত বাড়ালাম। ল্যাম্পটার আলো তখনও খুব নিস্তেজ হয়ে গিয়েছিল। আমি কাঁপতে কাঁপতে ওটার রেগুলেটর ঘুরিয়ে আলোটা বাড়িয়ে দিলাম। সাথে সাথে ওই কালো ধোঁয়া আর কান্নার শব্দ মিলিয়ে গেল। মেঝেটা আবার আগের মতো মসৃণ হয়ে গেল, কিন্তু আমি স্পষ্ট দেখলাম আমার কার্পেটের উপর সেই ফাটলের এক দীর্ঘ দাগ এখনো রয়ে গেছে। বাস্তবতার এই গ্লিচগুলো এখন আর সাময়িক নয়, এগুলো স্থায়ী ক্ষত হয়ে রয়ে যাচ্ছে। আমার খুব ইচ্ছে করে এই অভিশপ্ত লেম্পটা নিয়ে বাড়ির বাইরে কোথাও ফেলে দিয়ে আসতে, কিন্তু আমি যখনই ওটা হাতে নিয়ে দরজার দিকে এগোই, আমার মনে হয় পুরো পৃথিবীটা যেন কাঁপতে শুরু করেছে। পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আর আকাশের রঙও টকটকে লাল হয়ে উঠছে। এক অদৃশ্য শক্তি যেন আমাকে কানে কানে বলে, তুমি যদি ওই দরজা পার হও, তবে এই জগৎ আর আগের মতো থাকবে না। তুমি হবে সেই খুনি যে কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নেবে। আমি ভয়ে আবার লেম্পটা নিয়ে নিজের জায়গায় ফিরে আসি। আমি এই বাড়ির ভেতরেই এখন বাস করছি এক বন্দির মতো। আমার এই ঘরটাই এখন আমার পুরো মহাবিশ্ব। মিস্টার ভলক বলেছিলেন যে তিনি হয়তো সরকারের কাছে যাওয়া উচিত ছিল। আমি অনেক ভেবেছি এই লেম্পটা কোনো বৈজ্ঞানিক সংস্থাকে দিয়ে দেব কিনা, কিন্তু তারপরই আমার মনে পড়ল তারা হয়তো ওটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। যদি কোনো বিজ্ঞানী কৌতূহলী হয়ে ওটার ভেতরটা দেখার জন্য কাঁচটা ভেঙে ফেলে, তবে তো 1 সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাবে। এই লেম্পটা কেবল একজন মানুষের বিশ্বাসের ওপর টিকে আছে, যে বিশ্বাস করবে যে এটি পৃথিবীকে রক্ষা করছে। কেবল তার হাতেই এটি নিরাপদ। কিন্তু আমার বিশ্বাস এখন টলমল করছে। আমি এখন আর নিশ্চিত নই যে আমি কি পৃথিবীকে রক্ষা করছি, নাকি আমি এক ভয়াবহ মিথ্যে রূপকথাকে লালন করছি। মাঝে মাঝে আমার প্রতিবেশীরা দরজায় কড়া নাড়ে। তারা জিজ্ঞেস করে আমি ঠিক আছি কিনা। আমি কারো সাথে দেখা করি না, আমি জানি না। তারা যদি আমার ঘরের ভেতরের এই দৃশ্যগুলো দেখে, তবে তাদের প্রতিক্রিয়া কি হবে। গত সপ্তাহে আমার এক পুরনো বন্ধু এসেছিল। আমি দরজা খুলিনি, কিন্তু জানলার পর্দা সরিয়ে উকি দিয়েছিলাম। আমি দেখলাম আমার বন্ধুর মুখের আকৃতি বদলে যাচ্ছে। তার নাকটা চোখের জায়গায় চলে যাচ্ছে।
আর তার হাতগুলো অক্টোপাসের মতো লম্বা হয়ে যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করে জানলা বন্ধ করে দিলাম। আমি বুঝতে পারছি না আমার বন্ধু কি আসলেও বদলে গিয়েছিল, নাকি আমার দেখার দৃষ্টিভঙ্গিটা বিষাক্ত হয়ে গেছে। যখনও রিয়ালিটি বা বাস্তবতা ভেঙে পড়তে শুরু করে, তখনও আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সাথে প্রতারণা করতে শুরু করে। আজকাল আমি ঘরের ভেতর অদ্ভুত সব ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখি। তারা কেউ কথা বলে না, শুধু এক কোণে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করে। তাদের অবয়বগুলো অস্পষ্ট, যেন পেন্সিলে আঁকা কোনো ঝাপসা স্কেচ। আমি জানি তারা কারা। তারা হলো সেই সব মানুষ যারা মিস্টার ভলকভের আগে এই লেম্পটার প্রহরী ছিল। তারা এখন এই বাড়ির ইতিহাসের সাথে মিশে গেছে। মাঝে মাঝে একজন লম্বা বৃদ্ধ মানুষের ছায়া আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি জানি ওটা মিস্টার ভলকভ। তার হাতে একটা ছোট বাটির মতো কিছু একটা থাকে। তিনি যেন আমায় ইশারা করে বলেন, সময় হয়ে এসেছে, তোমারও সময়ও শেষ হয়ে আসছে। আমার ঘুম এখন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। আমি যখনই চোখ বন্ধ করি, আমি দেখতে পাই এই পৃথিবীটা একটা কাগজের নৌকার মতো এক তীব্র আগুনের সমুদ্রের ওপর ভাসছে। আর ওই লেম্পটা হলো সেই শেষ খুঁটি যা নৌকাটাকে ডুবতে দিচ্ছে না, কিন্তু আগুনটা চারপাশ থেকে গ্রাস করে নিচ্ছে। আমি জেগে উঠি তীব্র ঘাম আর আতঙ্ক নিয়ে। ইনসোমনিয়া বা অনিদ্রার কারণে আমার মস্তিষ্ক এখন এক প্রকার অকেজো হয়ে গেছে। ডাক্তার আমাকে যে বক্স ভর্তি ঘুমের ওষুধ দিয়েছিল, ওগুলো এখন আমার একমাত্র আকর্ষণ। মাঝে মাঝে মনে হয় সব কটা ওষুধ একসাথে খেয়ে মিস্টার ভলকভের মতো মুক্তি খুঁজি, কিন্তু পরক্ষণেই মনে হয় আমার পরে এই লেম্পটার কি হবে? এটা কি কোনো ভুল মানুষের হাতে পড়বে, নাকি কোনো আবর্জনার স্তূপে অবহেলায় পড়ে থাকবে? ভয়টা এখানেই। যদি কোনো অবুঝ শিশু এটা কুড়িয়ে পায় আর খেলার ছলে এটা ভেঙে ফেলে, তবে কি পুরো মানব সভ্যতার সমাপ্তি ঘটবে এক তুচ্ছ ঘটনার মাধ্যমে? এই অনিশ্চয়তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি এখন আর ওই লেম্পটাকে শুধু ঘৃণা করি না, আমি ওটার প্রেমে পড়ে গেছি। এক ভয়ঙ্কর আর বিষাক্ত প্রেম। আমি ওটার কাঁচের মসৃণতা অনুভব করি, ওটার ফিলামেন্টের কম্পন শুনি। মনে হয় ওটা আমার সাথে কথা বলছে। ওটা বলছে, আমাকে ভেঙে ফেলো, আমাকে মুক্তি দাও। আমরা দুজনে মিলে এক নতুন শূন্যতা তৈরি করব। সেখানে কোনো ভয় থাকবে না, কোনো সময়ও থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কেবল থাকবে এক পরম সাইলেন্স বা নিস্তব্ধতা। আমি আজকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নামের বদলে মিস্টার ভলকভের নাম উচ্চারণ করি। আমার মনে হয় আমার আসল সত্তাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি এখন আর সেই হাই স্কুলের সাধারণ ছেলেটা নই। আমি এখন এক প্রাচীন অভিশাপের বাহক। আমার ঘরের দেয়ালগুলো এখন আর ইটের তৈরি নয়, ওগুলো যেন স্বচ্ছ কাঁচের মতো পাতলা হয়ে গেছে। আমি ওপারে দেখতে পাই গ্রহ নক্ষত্রগুলো দিগ্ভ্রান্ত হয়ে ছুটছে। মহাবিশ্বের বুননটা আলগা হয়ে গেছে। আমি জানি এই লেম্পটা ছাড়া এই জগৎ এক মুহূর্ত টিকবে না, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। প্রতি রাতে আমি লেম্পটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। নিচে রাস্তার আলোগুলো মিটমিট করছে। মানুষ হাসছে, কথা বলছে, কাজ করছে। তারা জানেই না তাদের জীবন কতটা ভঙ্গুর। তারা জানেই না যে একজন পাগল মানুষের হাতের মুঠোয় তাদের সবার ভবিষ্যৎ বন্দী হয়ে আছে। আমার মাঝে মাঝে খুব হাসি পায়। মনে হয় আমি একজন ঈশ্বর, যার হাতে ধ্বংস আর সৃষ্টির চাবিকাঠি। কিন্তু এই ঈশ্বরত্ব আমি চাইনি। আমি কেবল শান্তি চেয়েছিলাম। আমার ওষুধের সেই নীল রঙের বক্সটা এখন আমার টেবিলের ওপর রাখা। আজ রাতে আমি এক তীব্র সংকল্প নিয়ে বসেছি। আমি আর পারব না। এই ভার আমার কাঁধ ছিঁড়ে ফেলছে। ওই লেম্পটার ওই ফ্যাকাশে আলো এখন আমার ঘরের প্রতিটি কোণে এক বিভীষিকাময় ছায়া ফেলেছে। আমি ল্যাম্পটা জ্বালিয়ে ওর সামনে আমার হাতটা রাখলাম। আলোর উত্তাপ আমার হাতের তালু পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি হাত সরাচ্ছি না। আমি অনুভব করতে চাই যে আমি এখনো বেঁচে আছি। আমি এখনো এই বাস্তবতার অংশ। বাইরে আবার মেঘ ডাকছে। ঝোড়ো হাওয়া আমার ঘরের দরজাগুলোকে
সজোরে নাড়া দিচ্ছে। মনে হচ্ছে কোনো এক দানব বাইরে থেকে ঢোকার চেষ্টা করছে। ল্যাম্পটা থরথর করে কাঁপছে। ওর ভেতরের সেই জীবন্ত তন্তুটা এখন নীল বর্ণ ধারণ করেছে। এটা কি শেষ সংকেত, নাকি এক নতুন শুরুর পূর্বাভাস? আমি জানি না। আমি কেবল জানি যে আজ রাতে কোনো একটা বড় কিছু ঘটতে চলেছে। এই দীর্ঘ 10 বছরের লড়াই কি আজ শেষ হবে, নাকি আমি আবার এক নতুন মায়াজালে জড়িয়ে পড়ব? আমার ডায়েরির এই পাতাগুলো হয়তো কোনোদিনও কেউ পড়বে না, হয়তো এই পৃথিবীটাই থাকবে না, কিন্তু আমি লিখে রাখছি। যদি কোনো মিরাকল বা অলৌকিক ঘটনায় কেউ এটা খুঁজে পায়, তবে জানবেন আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। আমি পৃথিবীটাকে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু অন্ধকার এখন অনেক বেশি শক্তিশালী। ওটা আমার ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। ওটা আমার শ্বাস রোধ করার চেষ্টা করছে। আমি ওষুধের বক্সটা হাতে নিলাম। আমার আঙুলগুলো কাঁপছে না এখন। আমি এক অদ্ভুত শীতলতা অনুভব করছি। মিস্টার ভলখভ, আমি আসছি। আমি আপনার সেই অসমাপ্ত কাজ শেষ করতে আসছি। অন্ধকার এখন আর আমার ঘরের কোণে জমা নেই। ওটা এখন আমার শরীরের প্রতিটি লোমকূপে মিশে গেছে। জানলার বাইরে ওই তীব্র ঝড়ের আওয়াজ এখন আর কোনো প্রাকৃতিক শব্দ বলে মনে হচ্ছে না। ওটা যেন কোটি কোটি আর্তনাদরদ আত্মার এক সম্মিলিত চিৎকার। আমি টেবিলের ওপর রাখা মিস্টার ভলখভের সেই পুরনো ল্যাম্পটার দিকে শেষবারের মতো তাকালাম। ওটার নীলচে হয়ে আসা আলোটা এখন নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্তের মতো কাঁপছে। আমার হাতের মুঠোয় সেই ঘুমের ওষুধের নীল রঙের বক্সটা তপ্ত হয়ে উঠেছে। আমি একজন নেশাগ্রস্ত মানুষের মতো বক্সটা খুললাম, মুঠো ভরে ওষুধগুলো বের করে নিলাম। মিস্টার ভলখভ কি ঠিক এইভাবেই শেষ মুহূর্তটি অনুভব করেছিলেন? এক তীব্র মুক্তি আর এক গভীর আতঙ্কের এক অদ্ভুত সংমিশ্রণ। আমি জানতাম আমি যদি এই ওষুধগুলো খেয়ে ফেলি, তবে এই ল্যাম্পটার কি হবে তা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু তখনই আমার মনে হলো, আমি যদি মারা যাই, তবে এই ল্যাম্পটা কে জ্বালাবে? এই পৃথিবীর এই জীর্ণ অস্তিত্বকে কে ধরে রাখবে? আমি কি তবে একজন স্বার্থপরের মতো নিজেকে শেষ করে দেব, নাকি আমি ওই ল্যাম্পটার মায়া ছিন্ন করে এক চূড়ান্ত সত্যের মুখোমুখি হব? এই দোটানায় আমার মস্তিষ্ক যেন ফেটে যাচ্ছিল। হঠাৎ আমি অনুভব করলাম আমার ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। আমার নিঃশ্বাস এখন ধোঁয়ার মতো মুখ দিয়ে বেরোচ্ছে। আমি দেখলাম দেয়ালের ওই ফাটলগুলো থেকে এখন আর কালো ধোঁয়া বেরোচ্ছে না, বরং সেখান থেকে বেরিয়ে আসছে লম্বা লম্বা ফ্যাকাশে হাত। ওই হাতগুলো যেন আমাকে নয়, বরং ওই ল্যাম্পটাকে ছোঁয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। আমি এক তীব্র চিৎকার করে ওষুধের মুঠোটা মেঝেতে ছুঁড়ে ফেললাম। ছোট ছোট নীল বড়িগুলো মেঝের ওই ফাটলের ভেতরে হারিয়ে গেল। না, আমি মিস্টার ভলখভ হব না। আমি পালানোর চেষ্টা করব না। আমি আজ এই মায়াজাল ছিঁড়ে ফেলব। আমি আমার কাঁপা হাতে ল্যাম্পটা তুলে নিলাম। ওটার কাঁচের আবরণটা এখন বরফের মতো ঠান্ডা। আমি ওটার ফিলামেন্টের ভেতরে সেই আদিম স্পন্দনটা অনুভব করতে পারছিলাম। ওটা যেন আমার কানে কানে বলল, ধন্যবাদ। আমি ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেলাম। বাইরের ওই রক্তবর্ণ আকাশের নিচে পুরো পৃথিবীটা এখন এক অস্পষ্ট ছায়ার মতো দেখাচ্ছে। মনে হচ্ছে এই সব কিছু, এই গাছপালা, এই বাড়িঘর, এই মানুষজন সবই আসলে এক দীর্ঘ দুঃস্বপ্নের অংশ। আর ওই ল্যাম্পটা হলো সেই দুঃস্বপ্নের শেষ প্রদীপ। আমি আমার ঘরের ঠিক মাঝখানে দাঁড়ালাম। চারপাশের সেই ছায়ামূর্তিগুলো এখন আমার খুব কাছে চলে এসেছে। মিস্টার ভলখভের ছায়াটা এখন একদম আমার সামনে। তার কোনো চোখ নেই, শুধু দুটো গভীর অন্ধকার গহ্বর। তিনি হাত বাড়িয়ে আমাকে ইশারা করলেন। আমি জানতাম কি করতে হবে। আমি আমার পুরো শক্তি দিয়ে ল্যাম্পটা মেঝের ওপর সজোরে আছাড় মারলাম। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো বাতাস নেই, এমনকি আমার হৃৎপিণ্ডের স্পন্দনটাও যেন থেমে গেল। তারপর
এক কান ফাটানো শব্দে ল্যাম্পটার কাঁচ চুরমার হয়ে গেল, কিন্তু কোনো ভাঙা কাচের টুকরো মেঝেতে পড়ল না। পরিবর্তে ল্যাম্পটার ভেতর থেকে এক তীব্র সাদা আলো বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আলো এতটাই তীব্র ছিল যে আমার চোখের মণি যেন জ্বলে যাচ্ছিল। আমি দেখলাম আমার ঘরের দেয়ালগুলো কাগজের মতো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার আসবাবপত্র, আমার স্মৃতি, আমার এই 10 বছরের একাকিত্ব সবই ওই সাদা আলোর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আমি নিচে তাকালাম, দেখলাম আমার নিজের শরীরটাও ধীরে ধীরে ওই আলোর সাথে মিশে যাচ্ছে। আমি কোনো ব্যথা অনুভব করছিলাম না, বরং এক অদ্ভুত হালকা ভাব আমার মনের ভেতরে ছড়িয়ে পড়ছিল। আমি দেখলাম ওই সাদা আলোর ওপাশে এক বিশাল শূন্যতা। সেখানে কোনো গ্রহ নেই, কোনো নক্ষত্র নেই, শুধু এক অন্তহীন নীরবতা। মিস্টার ভলকভ ঠিকই বলেছিলেন, পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু এটা কোনো ধ্বংস নয়, বরং এক মায়া থেকে জাগরণও। আমাদের এই পুরো রিয়ালিটি বা বাস্তবতা আসলে ওই ল্যাম্পটার ভেতরে বন্দি এক ক্ষুদ্র কণা ছিল। ল্যাম্পটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের আসল ঠিকানায় ফিরে যাচ্ছি, ওই গ্রেট অ্যাবসেন্স বা বিশাল অনুপস্থিতির ভেতরে। কিন্তু তখনই এক তীব্র মোচড় অনুভব করলাম। মনে হলো কেউ আমাকে পেছনের দিকে টেনে ধরছে। আমি চোখ মেলে দেখলাম আমি আবার সেই বৃদ্ধাশ্রমের করিডোরে দাঁড়িয়ে আছি। আমার বয়স এখন 18 বছর। আমার চুলে সেই নীল স্পাইক, আলো বছর, সেই নীল স্পাইক আর পরনে কালো পোশাক। আমার সামনে মিস্টার ভলক তার হুইল চেয়ারে বসে আছেন। তিনি আমার দিকে তাকিয়ে এক মায়াহাসি হাসলেন। তার হাতে সেই ধুলোমাখা পুরনো ল্যাম্পটা। তিনি ফিস ফিস করে বললেন, এখনো সময় হয়নি। তুমি কি ভেবেছিলে এত সহজে মুক্তি পাবে? এই চক্র চিরকাল চলবে। একজন যাবে, অন্যজন আসবে। আমি শিউরে উঠে পিছিয়ে গেলাম। আমি দেখলাম করিডোরের ওই সাদা দেয়ালগুলোতে মাকড়সার জালের মতো সরু সরু ফাটল দেখা দিচ্ছে। মিস্টার ভলক ল্যাম্পটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো ওটা হাতে নিলাম। ওটার কাছের ভেতর দিয়ে সেই পরিচিত হলদেটে আলো বেরিয়ে আসছে। আমি বুঝতে পারলাম আমি কখনো ওই ঘর থেকে বেরোইনি, আমি কখনো ওই ল্যাম্পটা নিয়ে বাড়িতে যাইনি। এই গত 10 বছরের স্মৃতি, আমার একাকিত্ব, আমার ওই ওষুধের বক্স, সবই ছিল এই ল্যাম্পটার তৈরি এক মোহ। ওটা আমাকে আমার ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছে। ওটা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি চাইলেও এই নিয়তি থেকে পালাতে পারবো না। আমি এখন আবার সেই করিডোরে বাজ করছি। মিস্টার ভলক এখন নেই, কিন্তু তার কণ্ঠস্বর প্রতি রাতে আমার কানে বাজে। আমি জানি অচিরে একজন নতুন তরুণ স্বেচ্ছাসেবক এই বৃদ্ধাশ্রমে আসবে। সে আমার নীল হয়ে আসা চোখ আর আমার এই ভয়ঙ্কর নিঃসঙ্গতা দেখবে। আমি তাকে কাছে ডাকব, আমি তার কবজি শক্ত করে ধরব। আমি তাকে বলবো আমার ল্যাম্পটা যেন কেউ না ছোঁয়, কারণ আমি জানি এই মিথ্যে পৃথিবীটা বাঁচিয়ে রাখার ভার এখন তার কাঁধে যাওয়ার অপেক্ষায় আছে। এই গল্পটা যে আপনি শুনছেন, আপনার ঘরের কোণে কি কোনো ল্যাম্প রাখা আছে? ওটা কি এই মুহূর্তে জ্বলছে? একবার ভালো করে দেখুন তো, ওটার কাঁচের ভেতরে কি কোনো অদ্ভুত নড়াচড়া দেখতে পাচ্ছেন? নাকি আপনিও আমার মতো এক অদৃশ্য মায়াজালে বন্দী হয়ে আছেন? হয়তো এই গল্পটা শোনার পর আপনি যখনও আপনার ঘরের বাতিটা জ্বালাবেন, আপনি আর নিজেকে আগের মতো খুঁজে পাবেন না। হয়তো আপনি সেই পরবর্তী প্রহরী, যার জন্য মিস্টার ভলকভ আর আমি অপেক্ষা করছি। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার কেবল ঘরের বাইরে থাকে না, ওটা আমাদের মনের ভেতরেও বাজ করে। আর মনে রাখবেন, লাস্ট কল বা শেষ ডাক আসার আগে পর্যন্ত আপনাকে ওই ল্যাম্পটা জ্বালিয়ে রাখতেই হবে। পৃথিবী ধ্বংসের দায়ভার এখন আপনার হাতে। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।